নাসির পাটোয়ারি, এই দেশটা তোমার বাবার না, এই দেশটা এনসিপির না। বাড়াবাড়ি বহুত করছো। এখন পাকিস্তান চলে যাওয়ার ব্যবস্থা করো। জনগণ তোমাদের চিনে ফেলেছে যে তোমরা যে পাকিস্তানের দালাল, পাকিস্তানি জারজ, পাকিস্তানের এজেন্ট, আইএস এর এজেন্ট। তোমরা যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাইতে চাও, এইটা কিন্তু বাংলাদেশের জনগণ জেনে গেছে এবং চিনে গেছে। তোমরা যে বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশের লোক না, স্বাধীনতার পক্ষে না। তোমরা যে নিয়মিত বেতন ভাতা খাও পাকিস্তানের, তুরস্কের, আফগানিস্তানের, এটা তোমাদেরকে চিনে ফেলেছে। তোমরা জান বাঁচাইতে পারবে না। তো নাসির পাটোয়ারি এবং এনসিপি এদের কারো পিছে চামড়া থাকবে না, সেই দিন বেশি দূরে নয়। তোমরা হলে কুলাঙ্গার, তোমাদেরকে জনগণ চিহ্নিত করতে পারছে 5ই আগস্টের পরে। নাসির পাটোয়ারি আজকে যশোর সীমান্তে যে সমাবেশ করছে, সমাবেশ করে ঘোষণা দিচ্ছে কি জানেন? যে কেউ বাংলাদেশের বর্ডার পাহারা দেন সবাই। ভারত, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, ভারত থেকে বাংলাদেশের যে পুশ ইন হইতেছে, এখন ভারতের পুরা সীমান্ত জুড়ে ভারতে যারা অবস্থানরত ছিল, ভারতে যারা বাংলাদেশ থেকে যে কাজ কাম করে খাইতেছিল, ভারত বলছে এরকম 1 কোটি লোক তারা চিহ্নিত করছে। যাদের বাড়ি বাংলাদেশে, আমি ভারতের 1 কোটির কথা বাদ দিলাম, যে লোকগুলো এখন আমরা দেখতেছি বর্ডারে, প্রতিদিন মিডিয়ায় দেখতেছি যে তারা ছোট ছোট শিশু নিয়া, স্ত্রী সন্তান পরিবার নিয়া তারা বর্ডারে পালায় আসছে, ভারতের বিভিন্ন জায়গা থেকে যে জড়ো হইতেছে, মানবেতর জীবনযাপন করতেছে। তারা বলতেছে যে আমার নাম ফরিদ, আমার বাড়ি সাতক্ষীরা, অমুক ইউনিয়ন, অমুক গ্রাম, আমি এত নম্বর ভোটার, আমি বাংলাদেশের নাগরিক, আমি 3 বছর ধরে ভারতে গেছিলাম, কাজকর্ম করে খাইতেছিলাম। তাহলে এখন যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, সেই দেশ এখন আমাদেরকে থাকতে দিবে না, চলে যেতে বলছে। তাহলে আমরা বাংলাদেশের নাগরিক, যেহেতু আমাদের ভারতের কাগজপত্র নাই, আমরা অনুপ্রবেশকারী হিসেবে অবৈধভাবেই কাজকাম করে খাইতেছিলাম, তাহলে এখন সেই দেশে রাখবে না, আমরা আমাদের দেশে চলে আসতেছি। তুমি নাসির পাটোয়ারি বলতেছ পুরো বর্ডার বন্ধ করে দিতে হবে, কোনো পুশিং চলবে না, দেশটা তোমার বাবা। পাকিস্তান যাও মাইর খাওয়ার আগে। আমাদের কথা হলো অবিলম্বে যারা বলতেছে বর্ডারে স্বেচ্ছায় হাজার হাজার নারী শিশু সব আটকা পড়ে রয়েছে, ভারত বের করে দিতেছে, তারা সীমান্তে এসে আটকা পড়ে রয়েছে। অবিলম্বে সরকারকে বলবো, আপনারা টিম পাঠান বা বিএসএফ কে নির্দেশ দেন, বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে বিজিবি, এই বিজিবি কে নির্দেশ দেন, কাগজপত্র যাচাই বাছাই করবেন। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়, তারা যদি পেটের দায়ে ভারত কাজ করতে যেয়ে থাকে, সাথে সাথে সসম্মানে গাড়ি দিয়া এবং ক্ষতিপূরণ দিয়া তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে।
প্রত্যেকটা বাংলাদেশিকে যারা বর্ডারে আছে তাদেরকে। আমি বলছি না ভারত সরকার যাকে পুশিং করতে চাবে তাকেই নিতে হবে। ভারত সরকার তো এখনো পর্যন্ত পুশিংয়ে যায় নাই, খালি চিহ্নিত করতেছে, প্রায় 1 কোটি চিহ্নিত করছে সারা ভারতে। তাতেই এই যে হাজার হাজার বাংলাদেশি স্বেচ্ছায় পলাইয়া চলে আসছে, তারা বাংলাদেশি নাগরিক, তারা বর্ডার এলাকার মানুষ, তারা কাজ করতে ওই পারে গেছিল। তাহলে তো তারা ভারতের না, তারা নিজেরা বলতেছে। তাদের কথা আমি বিশ্বাস করতে চাই না। আমি বলতে চাই এই সব খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা পেটের দায়ে ভারত কাজ করতে গেছিল, এরা মিথ্যুক না, এরা মিথ্যা কথা বলে না, এরা চিটার না তোমাদের মতো, এরা তোমাদের মতো বাটপার না যে 2 বছরেই 100 কোটি টাকার মালিক হয়ে তারা যায় নাই। তারা দেশে কাজ পায় না, চোরাপথে হলেও ভারতে যে কাজ করে স্ত্রী সন্তানদের নিয়ে খায়, শ্রমিকের কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে। এখন ভারত সরকার তাদেরকে রাখবে না, তারা তাদের দেশে ফিরে আসবে। তুমি কোন দুঃসাহসে বর্ডার বন্ধ করে দিতে বলো? এটা পাকিস্তান। যারা আসতে যেতেছে, যারা বাংলাদেশের নাগরিক, বৈধ নাগরিক, কাজ করতে ভারত গেছিল পেটের দায়ে, বেচারারা এখন স্ত্রী সন্তান নিয়ে সব সীমান্তে পড়ে রয়েছে। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো সরকারকে বলা, চাপ দেওয়া যে যারা বাংলাদেশি নাগরিক, কাগজপত্র দেখেন, তাদের ভোটার আইডি কার্ড নেন, চেক করেন। বাংলাদেশে নির্বাচন কমিশনে এখন তো ওয়েবসাইটে ওখানে বসে চেক করা যায় সব। হ্যাঁ, এরা বাংলাদেশের নাগরিক, তাদেরকে দ্রুত তাদের বাসায় পৌঁছে দেন, স্ত্রী সন্তান গুলাকে সব সহ। এই যে দেখেন, এই কুলাঙ্গার নাসির পাটোয়ারি কি বলতেছে, দেখেন দেখেন কি বলতেছে। এই কুলাঙ্গার নাসির পাটোয়ারি এই ভিডিওটা নিচে নেমে গেছে, হারিয়ে ফেললাম। সে আজকে আপনারা দেখছেন সবাই, যশোর সীমান্তে গেছে, যে বলতেছে ভারত থেকে একজনও পুশিং করতে পারবে না, সব বর্ডার বন্ধ করে দাও। তোমার বাবার দেশ এটা। আর যে বর্ডারে এসে কার্ড দেখাইতেছে, ভোটার আইডি কার্ড দেখাইতেছে, ভাই আমরা বাংলাদেশের নাগরিক, অবৈধভাবে ভারতে ছিলাম, তারা এখন বাংলাদেশে ঢুকতে পারবে না। তাহলে কি ভারত সরকার তো তাদেরকে জেলেও নাই, অনুপ্রবেশকারী হিসেবে তো তাদেরকে জেলে নিতে পারত, তাদের বিরুদ্ধে মামলা হবে। এখন আমরা যদি তাদেরকে আসতে না দিই, তাহলে ভারত সরকার তাদেরকে জেলে নিবে। তাহলে বাংলাদেশের নাগরিক বিশ্বের যে কোনো দেশে যেখানে বিপদে পড়ুক, সরকার তো তাকে নিরাপত্তা দিবে, তাকে দেশে নিয়ে আসবে, মারা গেলে লাশ দেশে নিয়ে আসবে। এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। তোমরা কি এটা পাকিস্তান পাইছ? আর এই কুলাঙ্গারদের কারণেই ভারত বিশাল একটা রাষ্ট্র, সেখানে আমরা জানি আমাদেরই তো আত্মীয় স্বজন সব, আমরা সারা দেশ ঘুরি, আমরা যাই না? অনেকেই ভারতে যায়, কাজ কাম করতে গেছে। সংখ্যার কথা আমি বলছি না, ভারত যে সংখ্যা বলতেছে সেই সংখ্যাই যে হবে এমন কোনো কথা নাই। কিন্তু অসংখ্য বাংলাদেশি ভারতে যে কাজকর্ম করে, আমি আজমির শরীফ গেছিলাম, সেখানে আমার বাংলাদেশের অনেক ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে। আজমির শরীফ, কারো বাড়ি রংপুর পাইছি, কারো বাড়ি রাজশাহী, চাপাই, তারপরে এই যে জামালপুর, ময়মনসিংহ বা নারায়ণগঞ্জ। কিন্তু নিজে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছি আজমির শরীফে। তারা অনেকে পরিবার নিয়েও থাকে। ভাই বাড়ি কই, কয় বছর হলে আসছেন? কি বলছে 3 বছর।
কে বলছে 2 বছর, কে বলছে 1 বছর। বললাম এখানে পুলিশে ধরে না, অসুবিধা হয় না? এখানে ওই আমাদের সম্পর্ক হয়ে গেছে একটা, তো দেখেও দেখে না। আমরা এই আজমির শরীফের এই মাজারকে কেন্দ্র করে আমরা এখানে অনেক বাংলাদেশি আছি, আমরা এইভাবেই থাকি। কেউ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আগেও আসছে অনেকে। তোমরা ওই এত বছর তো বেচারা রুটি রুজিতে হাত পড়ে নাই, তাদেরকে পুশিং করে নাই। 5ই আগস্টের পরে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই কুলাঙ্গাররা, এই জঙ্গি জামাত শিবির, এরা ক্ষমতায় আইসা এরা প্রতিদিন বলতেছে, ওই আরেক কুলাঙ্গারের বাচ্চা আসিফ নজরুল বলছে 26 লক্ষ ভারতীয় আছে। ক্ষমতায় আসলো, বললাম যে এই আমাদের দাবি ছিল যে এই 26 লক্ষ ভারতীয়কে অবিলম্বে বের করে দেন বাংলাদেশ থেকে। কোন ভারতীয় নাগরিক যদি অবৈধভাবে বাংলাদেশে থাকে ব্যাক করো, আর না হলে আইনগত ব্যবস্থা নাও, জেলে নাও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে। এটি যদি দাবি করছি, কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চারা একজন ভারতীয়কে সামনে আনতে পারে নাই, দেখাতে পারে নাই, কিন্তু বলে 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে। কই একজনও তো দিতে পারেন নাই। কিন্তু তারা বলে নাই কোনোদিন তোমরা এই 5ই আগস্টের পরে এসে দিল্লি দখল করে নিবা। আর এক কুলাঙ্গারের বাচ্চা আছে জামাতের, কি পারওয়ার দেগার, 50 লক্ষ ফোর্স রেডি। ফোর্স তো তোমার পিছন দিয়ে ভরে দিবে, যাও না দখল করতে। কলিকাতা দখল করো, ভারত দখল করো, মোদিকে ধরে আনো, বিচার করো। আরে কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করে না, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করে না, সুবিধা অসুবিধা বুঝে না। এরা ওই পাকিস্তানের টাকা খাইয়া, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ওই তুরস্কের টাকা খাইয়া, এই পাকিস্তান গোয়েন্দা সংস্থার টাকা খাইয়া, তারা যেটা শিখাই দেয়, যেটা লিখে দেয়, সেটা বলতে থাকে যে আমরা দিল্লি দখল করেন গা, কলিকাতা দখল করেন গা, 26 লাখ ভারতীয় আছে, বের করে দেন গা। 1 কোটির মতো বাঙালি ভারতের বিপদে পড়ছে। তোমাদের কারণেই তো বেচারারা বিপদে পড়ছে। তারা তো এত বছর ধরে করে কর্ম খাইতেছিল, প্রতি বছর যাইতেছিল, আসতেছিল। কেউ 6 মাস কাজ করে চলে আসে, কেউ সিজনাল যায় 3 মাসের জন্য ভারতে যে কাজ কাম করে টাকা পয়সা নিয়ে আবার চলে আসে। কেউ পরিবার ছাড়াও যায়, কেউ পরিবার নিয়েও যায়। যারা পরিবার নিয়ে গেছে তারা বছরের পর বছর থেকে যায়, কাজকর্ম করে, আবার আসে, যায়। তোমরা এই যে 5ই আগস্টের পরে এই কীর্তিকলাপ কইরা ভারত বয়কট, ভালো কথা। আরে বন্ধু রাষ্ট্রের সাথে যুদ্ধ করলেও যুদ্ধের কৌশল আছে, সমালোচনা করলে সমালোচনার ভাষা আছে, লড়াই করলেও লড়াইয়ের রুলস আছে। তোমরা যেভাবে প্রতিদিন দিল্লি দখল করতেছো, তোমরা ভারত, তোমাদের এই কথার উপরেই তো ভারত বাংলাদেশ দখল করে নিতে পারে। তোমরা প্রতিদিন 7 সিস্টার খেয়ে ফেলতে চাইতেছ। তাই চলে না জজের উকিলা, ছাল নাই কুত্তার বাঘা ফাল। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের কারণে, এই পাকিপন্থীদের কারণে, জামাতিদের কারণে আজকে আমার প্রায় 1 কোটি বাংলাদেশি ভারতের বিপদে। আমি ভারতের কথা বলতেছি না। তারা 1 কোটি বললো আর 1 কোটি হয়ে গেল, 1 কোটির হিসাব হলো পরে। তো এখন বর্ডারে যে হাজার হাজার স্ত্রী সন্তান নিয়ে হাজার হাজার বাংলাদেশি বর্ডারে ক্যাম্পে দাঁড়ায় রয়েছে, তারা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বের করে দেখাইতেছে যে আমরা অবৈধভাবে ভারতে আসছিলাম, কাজ কাম করছি, এখন তারা ধরপাকড় শুরু করছে, আমরা দেশে চলে যাব। একজন রাজনীতিবিদ, ওরা কিসের রাজনীতি? এই পাকিস্তানি প্রেতাত্মারা, এই নাসির পাটোয়ারি। এখন তুমি ওইখানে যে বলতেছো সীমান্ত এলাকায় যে বর্ডার বন্ধ, দেশটা কি তোমার বাবার একা? যারা বর্ডারে থেকে বাংলাদেশের কার্ড দেখাইতেছে, বলতেছে যে আমার বাড়ি মিরপুর 10, হোল্ডিং নম্বর 66, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, আমি সেখানকার ভোটার, ভারত আসছিলাম কাজে। তোমরা কত বড় কুলাঙ্গার!
সেই লোকগুলারে বলতেছে যে বর্ডার বন্ধ করে দিতে হবে, একজনও ভারত থেকে আসতে পারবে না। পাকিস্তানের দালালি ছাড়াও মাইর খাওয়ার আগে ভালো হয়ে যাও। আমি সরকারের কাছে আহ্বান জানাইতেছি, অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করে বা বিজিবির মাধ্যমে আমার যে সমস্ত ভাই বোনেরা ভারতের জেনুইন বাংলাদেশের ভাই বোনরা ভারতে গেছিল কাজের জন্য, এখন বিপদে পড়ছে, তাদের গ্রেপ্তার করবে এই ভয়ে তারা সীমান্তে চলে আসছে। গাড়ি দিয়ে সসম্মানে তাদের যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হোক। আমরা চেয়েছিলাম যে দেশে আইনের শাসন হবে। বুঝি, গণতন্ত্র এত সুন্দর একটি শব্দ, কিন্তু এই শব্দের কোনো মানে নাই। ইট ইজ আ মিনিংলেস শব্দ যতক্ষণ পর্যন্ত শব্দটি হতে হবে আইনের শাসন। আজকে যদি দেশে আইনের শাসন হয়, তাহলে আপনার যে নির্বাহী বিভাগ আছে তারাও ঠিক করে চলবে, যারা জুডিশিয়ারিতে আছে তারাও আইন মেনে চলবে, যারা পার্লামেন্টে আছেন সেখানেও আইন রুলস যেগুলি আছে, প্রসিডিউরাল রুলস সব মেনে চলবে। কিন্তু আমরা আজ পর্যন্ত আমরা এই যে আমাদের যারা রাজনীতি করেন এদের মুখ থেকে আইনের শাসনটা শুনি না, খালি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। আরে হোয়াট ইজ গণতন্ত্র? আমাকে তো জানতে হবে যে গণতন্ত্র জিনিসটা কি। গণতন্ত্র তো হচ্ছে অর্থাৎ জনগণের শাসন আপনি নিয়ে আসবেন, দে আর দি মালিক। এই শাসন আনতে হলে আপনাকে কিভাবে করবেন? ইলেকশনের মাধ্যমে করবেন। সো ইলেকশন ইজ নট গণতন্ত্র। এই যে ইলেকশন করার জন্য যে আইন প্রয়োজন, যে রুলস প্রয়োজন, এইটার উপরে নির্ভরশীল হয়ে আপনি ইলেকশনে যাবেন। ইলেকশন ইজ নট গণতন্ত্র। গণতন্ত্রতে অনেক কিছু আছে। আপনাকে অপোজিশনকে সহ্য করা ইজ পার্ট অফ গণতন্ত্র। আপনাকে অন্যকে ফ্লোর দিতে হবে কথা বলার জন্য, আপনাকে অন্যকে স্পেস দিতে হবে, এইসব গণতন্ত্র। ইলেকশন ফিলেকশন ইজ নট। বুঝি, এখন আমরা যদি গ্রিস আর এদের ওইখানকার কথা বলি, ডেমোস মেমোস এইগুলি ডেফিনেশন দেই, ইটস ইউজলেস। কয়টা লোক ছিল সেখানে, ওদেরকে একত্র করে সেখানে না হয় আলোচনা হতো। এখন তো ওই সিচুয়েশন না। এখন আপনার 7.5 কোটি লোক যখন ছিল তখন ওই সংসদ 300 লোকের সংসদ ছিল। আজকে 20-21 কোটি লোক আছে, তারপরে সংসদ আপনার ওই 300 লোকেরই। 50টা আমি আর বলছি না, 50টা তো মহিলাদের রিজার্ভ আসন। সো আপনি কি গণতন্ত্র করছেন আমি তো বুঝতে পারছি না। আপনার যে আমরা বলেছি যে আমাদের আর্টিকেল 11 অফ দ্য কনস্টিটিউশনে বলা আছে যে গভর্নমেন্ট শব্দটা কয় জায়গায় আসছে আমাদের সংবিধানে? লোকাল গভর্নমেন্ট ছাড়া আর কোথায় এসেছে গভর্নমেন্ট শব্দটা? আমরা তো সরকারকে এক্সিকিউটিভ বলি, নির্বাহী বিভাগ বলি, আমরা তো গভর্নমেন্ট বলি না। একমাত্র লোকাল গভর্নমেন্টের ব্যাপারে গভর্নমেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। সো এখন এই জিনিসগুলি তো আমাদেরকে জানতে হবে। গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আরে কিসের গণতন্ত্র? আপনাকে তো আগে আইনের শাসন কিভাবে হবে ওইভাবে আইন ঠিক করেন। আইন ঠিক করার পর ওইটার বিচ্যুতি যেন না হয়, এই জিনিসটা তো আপনাকে খেয়াল রাখতে হবে। সি, ইটস নট সো সিম্পল। যেখানে যাই, যে যার সাথে কথা বলি, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আমরা কি খাবো? এটা তো আইনের শাসনের মাধ্যমেই তো আপনাকে ইলেকশন করতে হবে। এখন দেখেন এই ইলেকশন হয়েছে, এই ইলেকশনের মধ্যে তো জামাতের আপত্তি আছে। জামাত তো বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, রিজওয়ানা বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা ওদেরকে আসতে দেই নাই। তাহলে হলো ইলেকশন? ইউ টেল মি। ডেমোক্রেসি অ্যাজ ইফ ডেমোক্রেসি ইজ অনলি ইলেকশন। আরে ডেমোক্রেসি তো আপনার একটা কালচারের ব্যাপারও আছে। সো এই জন্যই আমি বলি দ্যাট আমাদেরকে, আর আপনি শেখ হাসিনার কথা যদি বলেন, শেখ হাসিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকট্রাল এইটা যদি বিচ্যুতি ঘটেছে তার শাসন আমলে, which is a fact, that is because there was no rule of law, that is because যে রুল করে আপনি যে ইলেকশনটা করবেন ওইটা নাই।
আপনি ইলেকশন যদি পুলিশের মাধ্যমে বা আপনার এই যে যারা গভর্নমেন্ট সার্ভেন্টস আছে, ডিসি মিসি প্রশাসনের মাধ্যমে যদি আপনি ইলেকশন করেন, তো হবে না। এখনো তো তাই হয়েছে। এখন তো আমরা শুনি যে আপনার তারেক জিয়া হ্যাড লস্ট এই গুলশান কনস্টিটিউয়েন্সিতে, ওকে জিতানো হয়েছে। আমরা শুনি যে জামাতের আমির হি হ্যাড লস্ট, ওনাকে জিতানো হয়েছে। সো ইউ সি, এটা তো ফ্ললেস না। তারপরে আপনি যাদেরকে নিয়ে এসেছেন ওদের থেকে ভালো ভালো রিপোর্ট নিয়ে নিয়েছেন, টাকা পয়সা দিয়ে ওদেরকে ভালো হোটেলে রেখে ভালো খাইয়ে। এই অবজারভার্সদেরকে আমরা চিনি না, বুঝি না আমরা অবজারভার্সরা কি ধরনের অবজারভেশনস করে, এগুলি বলে লাভ আছে? এই ইলেকশন, আপনার ইলেকশন মেকানিজম যেটা আছে এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। আইন কোর্টসকে আপনার ওইভাবেই চলতে হবে। এখন কোর্ট যদি চলে বাতাসের সাথে, তাহলে হবে আপনার ডেমোক্রেসি? আজকে ইনি 2/3 পেয়েছেন, ভেরি গুড, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি 2/3 পেয়ে আপনি কি ইগনোর করছেন? ইলেকশন কেমনে হয় আমরা জানি না। ধরেন আমি এক্সাম্পল দিই, 3 জন দাঁড়ালো, 4 জন দাঁড়ালো, ধরেন 100টা ভোট আছে, যিনি হয়তো 30 পেলেন, জিতে গেলেন, কিন্তু বাকি 3 জন হয়তো 70টা ভোট পেয়েছে, ওরা কি ইগনোর হয়ে যাবে টোটালি? What happens to them? This election mechanism is defective. আপনি এটাকে নিয়ে যান যে যদি এরকম সিচুয়েশন হয় 50% বা 51% এর নিচে যদি কেউ আসে, এটা রি-ইলেকশন হবে, তাহলে সে বুঝবো যে হ্যাঁ ডেমোক্রেসি আছে। এখন তো ইটস রুল বাই এ মাইনরিটি, ইটস অলওয়েজ এ রুল বাই এ মাইনরিটি। মেজরিটি তো আওয়ামী লীগ তো ভোটই দেয় নাই, আওয়ামী লীগ ওয়াজ কেপ্ট আউট অফ ইট, ইলেকট্রাল প্রসেসের বাইরে ছিল। হলো ডেমোক্রেসি? আপনি অর্ধেক 5 কোটি 4 কোটি লোক 6 কোটি লোকের কোনো রিপ্রেজেন্টেশন নাই, হলো এটা? So this is not democracy. আপনাকে মেজরিটি নিয়ে আসতে হবে। আপনি 100-র মধ্যে 30 ভোট পেলেন, আর 4 জন যারা দাঁড়িয়েছে তারা 70 ভোট পেলো, আর আপনি বললেন আই এম ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। নো, লেটস দেয়ার বি রুলস ফর দিস, রুল অফ ল আপনি এখানে আনেন যে এই রুলস এর আন্ডারে হবে, আবার রি-ইলেকশন হবে দরকার হলে, যে 2 জন হাইয়েস্ট পাবে ওদের মধ্যে রি-ইলেকশন করার। আই মিন টেক ইট ইনটু আ সিস্টেম, যে জনগণের হয়। এটা তো রুল বাই মাইনরিটি। দিস ইজ নাও অলসো বিং ডিসকাসড ইন দি ইউনাইটেড কিংডম, ওরাও এটা ডিসকাস করছে। এই জন্যই আমি চেয়েছিলাম যে একদিকে আপনারা এইটা করেন, এইটাকে ঠিক করেন, আর একদিকে রাষ্ট্রপতিকে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে আপনি ইলেক্ট করায় নিয়ে আসেন। হি উইল হ্যাভ সাম পাওয়ার্স, ইউ উইল হ্যাভ, পার্লামেন্ট উইল হ্যাভ পাওয়ার্স। একটা আমরা ব্যালেন্স ক্রিয়েট করব, বাট এটা তো কেউ করতে চায় না। যার 2/3 মেজরিটি, বিকজ আপনার অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ থেকে যদি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, যদি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ থেকে যদি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, তাহলে কিন্তু ওনার তো একটা পাবলিক রিপ্রেজেন্টেশন থাকবে, যে পাবলিক ওনাকে ইলেক্ট করেছে। ইউ সি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস না। এই জন্যই তো ব্যালেন্সের প্রয়োজন আছে। বাট যদি ব্যালেন্সই না থাকে কনস্টিটিউশনে, তাহলে কিভাবে হবে? আপনার পাওয়ার কোথায়? আমি প্রাইম মিনিস্টার হয়েছি, একটা কনস্টিটিউয়েন্সি থেকে এসেছি, 3-4 লক্ষ লোক বা হোয়াটএভার 2 লক্ষ লোক আমাকে ভোট দিয়েছে। আই এম ওয়ান ম্যান, কিন্তু আমার যেহেতু পার্টির উপরে একটি অটোক্র্যাটিক কন্ট্রোল আছে। কি কন্ট্রোল আছে? অটোক্র্যাটিক কন্ট্রোল, অথরিটেরিয়ান কন্ট্রোল আমার একটা আছে পার্টির উপরে। কাজে আমি এই 2 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করেও কিন্তু আমি প্রাইম মিনিস্টার আছি দেশের। আর এই ধরনের ডেমোক্রেসি কিভাবে চলে আপনি দেখছেন না? ইন্ডিয়ায় এই যে ওয়েস্ট বেঙ্গলে কি হলো, 80টা সিট পেয়েছে বা হোয়াট এভার, মমতা সব পার্লামেন্টারি পার্টির লোকজনকে ডেকেছে, মাত্র 20 জন গেল, 60 জন যায় নাই। ওই 60 জনের মধ্যে 58 people have resigned from the party and formed a group of their own. হলো ডেমোক্রেসি? এইটা ডেমোক্রেসি বলে এটাকে? আরে এই জন্য তো বলছি যে ব্যালেন্স দ্য পার্লামেন্ট উইথ দ্য প্রেসিডেন্সি, তাহলে বোঝা যাবে
যে কিভাবে আইনের শাসনও হবে। আপনি সবকিছু এমনি করতে পারবেন না। প্রেসিডেন্ট একটা মাজার জিয়ারত করার লোক তখন থাকবে না। আসেন ব্যালেন্স করেন এইটাকে। আদার্স উইল অলসো কন্টেস্ট, বুঝছেন? সো দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ আ ফার্স ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। আমাদের দেশে যায় এই ইলেকশন সিস্টেমটা ইজ আ ফার্স এন্ড নাথিং এলস। ইউ সি, এটা রেকটিফাই করেন। 100-র মধ্যে 20 ভোট আমি পেয়ে, 30 ভোট পেয়ে আমি পার্লামেন্টে চলে গেলাম, 70 জন আমার বিরুদ্ধে আছে, ওদের কি হবে? এই জন্য আনেন, এমন সিচুয়েশন করেন দ্যাট অ্যাটলিস্ট আমি জিতলে 51% তো আমি পাবো, যেন আমি বলতে পারি যে কনস্টিটিউয়েন্সির মেজরিটি লোক আমার পক্ষে আছে। এই মাইনরিটি ভোটস নিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনি সরকার ফর্ম করছেন। দিস লট অফ অ্যানোমালি ইন দিস। এই অ্যানোমালিটা আপনাকে দূর করতে হবে। এই জন্য ইলেকট্রাল লস ঠিক করতে হবে। কেউ করবে না। আই এম টেলিং ইউ, নোবডি ইজ গোয়িং টু ডু দিস। আজকে আওয়ামী লীগের 5 কোটি 6 কোটি যে ভোটার্স আছে, ওদের কি হবে? ওদেরকে আপনি একদম বাদি দিয়ে দিলেন। জয় বাংলা স্লোগান দিলে আপনি অ্যারেস্ট করবেন? আরে জয় বাংলা স্লোগান তো ইজ আ স্লোগান অফ লিবারেশন। তখন সবাই জয় বাংলা স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানও স্লোগান দিয়েছেন তখন, জয় বাংলা। এটা তো লিবারেশনের স্লোগান। এই স্লোগানটা তো কোনো এরকম, এটা তো, এই স্লোগানটা হচ্ছে 20-22 কোটি লোকের স্লোগান। এটা তো আওয়ামী লীগের স্লোগান না। ইউ সি, এটা একটা হিস্টোরিক্যাল স্লোগান। হিস্ট্রি ইজ বিহাইন্ড দিস স্লোগান। এটা বুঝতে হবে আমাদেরকে, আমরা বুঝতে চাই না। সো ডোন্ট ওয়ারি, খুব বেশি আপনি ডেমোক্রেসি নিয়ে চলতে পারবেন না। আপনি লেটস সি, দেখা যাক কি হয়, বাট এইভাবে ডেমোক্রেসি হয় না। রুল অফ ল, যে যেন রুল অফ ল হলে সুপ্রিম কোর্ট বাতাসে চলবে না, নিচের কোর্ট বাতাসে যাবে না, যে যেদিকে বাতাস বয়েছে ওদিকে চললাম আমরা। এটা তো বন্ধ করতে হবে আমাদেরকে। আইনের শাসন আনতে হবে, ইনসাফ কায়েম করতে হবে আমাদেরকে। এখন আমি আজকে এক ইসে ছিলাম, ওইখানে যিনি এমপি ছিলেন মহিলা, আমি বললাম যে দেখেন, শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আপনারা তার বাসার থেকে হেলিকপ্টারে তুলে আপনি তেজগাঁতে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের জাহাজে C-130 নিয়ে আপনারা, and she has gone as the prime minister because she has not resigned. আপনি ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে আপনি নিয়ে গেলেন, ওইখানে রেখে আসলেন দিল্লিতে, ওদের জিম্মায় দিয়ে আসলেন যে আমার প্রধানমন্ত্রী উনি আপনার জিম্মায় আছে, because she has not resigned. So they are the guardians. They are the guardians of Prime Minister Sheikh Hasina. এখন আপনি বলবেন এখানে অনেক কিছু হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে, বাট উই স্টিল হ্যাভ গট টু ডিসকাস দিস। উনার ফলোয়ার্স আছে। আরে আমরা তো সব বিরোধিতা করেছি এক সময়। এটা এখন হাইন্ডসাইটে মনে হচ্ছে যে হয়তো ঠিক করি নাই, বিকজ 18 কোটি লোক তো আর রাস্তায় ছিল না উনার বিরুদ্ধে। উনার বিরুদ্ধে তো আর্মির কিছু লোকজন ছিল, যার মধ্যে সবচেয়ে শয়তান ছিল নেভাল চিফ, যে সব কিছু ঝামেলা করেছে এইগুলি। এবং আর্মি যেহেতু লোকজনকে সব সরিয়ে দিয়েছে, লোকজন ঢুকেছে, এখন আপনাদের যা ইচ্ছে বলেন। আর্মি না থাকলে কি আপনি সরাতে পারতেন? আপনি যে মুভমেন্ট করছিলেন, যে লোকজন ছিল, এটা দিয়ে কি সরাতে পারতেন? জীবনেও পারতেন না, আর্মি ছাড়া আর আমেরিকান টাকা ছাড়া। এই যে $29 মিলিয়ন, আজকে মজুমদার বড় বড় কথা বলে, ওই হাঙ্গার প্রজেক্টে আমেরিকার দালাল, সে টাকা খায়, বেতন নেয় সেখান থেকে। এখন তো লিস্ট বেরিয়ে গেছে কবে থেকে এইগুলি করা হচ্ছে। একে আজাদ, সমকালের তাদের এইখানেও টাকা গেছে। সে না বলেছিল যে আজকেও হাসিনা চাই, কালকেও আপনাকে, যে কি যেন একটা গান টান করেছিল না সে,
he was involved in this conspiracy. So question is যে আমরা সুষ্ঠু না ইয়ে চাই। আমি যখন বললাম আজকে যে ভাই আপনার যে কি বলে রুগ্ন রাজনীতি, আমাদের 54 বছরের যে রুগ্ন রাজনীতি আছে, এই রাজনীতির জন্য আজকে আমাদের দেশের এই পরিস্থিতি, আর আমরা খুব দূরে যেতে পারবো না। যা ডেভেলপমেন্ট করে গেছেন উনি, এর পরে দেখি ইট ইজ ডিফিকাল্ট, বিকজ আপনাকে কেউ ইয়ে দেবে না, বিকজ ওনার একটা ন্যাক ছিল। সো আমাকে কি বলা হয়েছে জানেন, আমাকে ওইখানে উনি বলছেন এমপি যে ইয়েস সবসময় যে রুগ্ন রাজনীতি ছিল তা না, রুগ্ন রাজনীতি ছিল, কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময় রুগ্ন রাজনীতি ছিল না। বারে বা ওটা ইয়ে, যেহেতু আপনি বিএনপি করেন, বিএনপির এমপি, আপনার এই সৎ সাহসও নাই যে আপনি সত্যি কথা বলবেন। ইয়েস, জিয়াউর রহমানকে আমরা সবাই রেসপেক্ট করি, সে চেষ্টা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি রুগ্ন রাজনীতির জন্য মারা যায় নাই? উনি চিটাগং গেলেন কেন? বিকজ ওনার দলের মধ্যে খুব প্রবলেমস ছিল, এবং চিটাগংয়ে এই প্রবলেম রিজলভ করার জন্য উনি গেলেন ওইখানে উনি একটা কনস্পিরেসিতে মারা গেলেন। ইজ ইট নট পার্ট অফ রুগ্ন রাজনীতি? ইজ ইট নট পার্ট অফ ইট? ওই এমপি ভদ্রমহিলা বলে গেলেন যে ওনার সময় তো আর রাজনীতি রুগ্ন ছিল না। আরে ভাই, এইগুলি আপনি আমাদেরকে কেন বোঝান? আসেন না, আমরা সবাই মিলে দেশটাকে ঠিক করি। আপনি বলবেন যে না, সে পালায় গেছে, জোর করে বলবেন। কোথায় পালায় গেছে? যে পালায় যায় সে কি C-130 এয়ারফোর্সের ইসে যায় এন্ড ওইখানে রিসিভ করা হয় প্রটোকলে? এটা পালানো হলো না এটা আপনি সরিয়ে দিয়েছেন, আর্মি গায়ের জোরে ওনাকে সরিয়ে দিয়েছেন, বিকজ দে ওয়ার অলসো পার্ট অফ দি আমেরিকান কনস্পিরেসি। এত সোজা না, ইট ইজ নট সো সিম্পল। এন্ড এই জন্যই বলি যে এই জিনিসগুলি আপনারা ইনভেস্টিগেট করেন, যিনি সরকারে আছেন, দেখেন যেন আবার আপনার জন্য কোথায় কনস্পিরেসি হচ্ছে, কারা করছে, কারা টাকা কাটছে। $29 মিলিয়ন তো ইউএসএড এর খেয়ে বসেছে ওরা। এখন আপনার বিরুদ্ধে, যিনি এখন সরকারে আছেন, ওনার বিরুদ্ধেও কোথাও কনস্পিরেসি হচ্ছে কিনা, কিভাবে হচ্ছে, কারা করছে, এগুলি সব দেখার বিষয় না। আর এইভাবে হালকাভাবে উড়িয়ে দিলে কি হবে? হবে না। শেখ হাসিনা, এখন আমরা বুঝতে পারছি, বিকজ আমরা 18-20 মাসের শাসন দেখেছি, ইউনূসের শাসন দেখেছি। আরে বাপ রে বাপ, কি দিয়ে গেছে ইউনূস, কি ডেমোক্রেসি দিয়ে গেছে, নোবেল লরেট। আমরা পাগল হয়ে গেছি নোবেল আমাদের কানে ঢুকাতে ঢুকাতে ঢুকাতে। আরে নোবেল যে মব সৃষ্টি করার, মবক্রেসি যেটা করেছে নোবেল যেভাবে চুরি করেছে, এই গভর্নমেন্ট তো আমার ইনভেস্টিগেশন ব্লক করেছে। আমি যখন একটা রিট পিটিশন করেছি, আমি আশা করেছিলাম যে এই সরকারের অ্যাটর্নি জেনারেল বা ওরা 20-22 জন যারা ওইখানে বসেছিল আমাকে অপোজ করার জন্য, তারা হয়তো বলবে ঠিক আছে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, রুল দেন, রুল শুনানি করেন, একটা কমিশন অফ ইনকোয়ারি হবে আর কি। আর মোহসিন রশিদ পিটিশনার তো বলছে না যে টিওআরটা কি হবে, টিওআর তো গভর্নমেন্ট বানাবে। But that too was not allowed to happen, and in full force the government opposed it. তো এই যে আপনি করলেন, আমি তো কিছু চাই নাই, আমি তো একটা কমিশন চেয়েছি ইউনূসকে ইনভেস্টিগেট করার জন্য, আপনাদেরকে তো ইনভেস্টিগেট করতে চাই নাই। আমি তো ইলেকশন নিয়ে প্রশ্ন তুলতে চাই নাই। আমি ওনার কার্যকালে যেসব হয়েছে, বাচ্চারা মারা গেছে, শিশু মারা গেছে, আপনি ভ্যাকসিনের বন্দোবস্ত করেন নাই, আপনি নিজে ওইখানে থেকে আপনি যে কাজ করেছেন, এই লাইসেন্স সেই লাইসেন্স, অমুক তমুক, গ্রামীণের ট্যাক্স মাফ করে দাও, অমুক করে দাও, গ্রামীণ, ইউ আর নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, ইউ আর অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। আপনি ওনার গভর্নমেন্টের সাথে একটু মিলান তো, আমাদের নেপালের সাথে মিলান। নেপালে যারা আন্দোলন করেছে, দে ওয়েন্ট ব্যাক টু দ্য স্টাডিজ, ওরা চলে গেছে। তারপরে ওইখানে যে ভদ্র মহিলা, যে ফর্মার চিফ জাস্টিসকে দিয়ে করা হয়েছে, ওইখানে একটি অনলাইন ইসের মধ্যে একটা ভোটাভুটি করানো হয়েছে। ওইসব যারা ওইখানে কি জেনারেশন জেড বা যারা ছিলেন, ওই মহিলা
ওইখানে কয়েকটা নাম এসেছে, ওর মধ্যে ওই চিফ জাস্টিস জিতেছেন। তারপরে ওনাকে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি দয়া করে এই দেশটাকে সামলান। 6 মাসের মধ্যে উনি ইলেকশন করে দিয়ে গেছেন। তো জি। কথা হচ্ছে যে আমাদেরকে তো শিখতে হবে, শিখতে হবে। আমরা মনে করি যে আমরা খুব শিক্ষিত। নো 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 নো, আই এম সরি, আই এম সরি। আপনার এই দেশ বাংলাদেশ 7.5 লক্ষ গ্রাজুয়েট প্রডিউস করছে এভরি ইয়ার। কত? 7.5 লক্ষ। ওর মধ্যে 4.5 লক্ষ আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি করছে, অর্থাৎ এই যে কলেজ মলেজ যেগুলি অ্যাফিলিয়েটেড আছে উইথ দ্য ইউনিভার্সিটি। এই 4.5 লক্ষ যে 7.5 লক্ষ যারা পাস করছে, এর মধ্যে কি 5,000ও এরকম আছে যাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলেন, এরা অ্যাবজর্ব করার মতন 5,000 আছে কিনা আমাকে বলেন। দিস ইজ আওয়ার এডুকেশন সিস্টেম, যার জন্য আমাদেরকে শ্রীলঙ্কার থেকে, ইন্ডিয়ার থেকে লোকজন এনে ইন্ডাস্ট্রি চালাতে হয়। সো আই মিন, কি এই জিনিসগুলি কি হচ্ছে দেশে? আপনি ইন্ডাস্ট্রি ক্যাপেবল লোক প্রডিউস করছেন না কেন? জি যে স্যার আমি একটু ইন্টারফেয়ার করছি, যখন মহসিন রশিদ একটু ইন্টারফেয়ার করছি। আমরা 5-7 মিনিটের জন্য একটু শেখ ফরিদের কাছে যেতে চাই, ওনাকে আমরা ছেড়ে দিব, কারণ আগামীকালকে শেখ ফরিদের সঙ্গে আমার শো আছে। আমি শুধু আপনার এই অনুষ্ঠানে স্পেশালি ওনাকে একটু দাওয়াত দিয়ে এনেছি। আমি 5-7 মিনিট শেখ ফরিদের কাছ থেকে এসে আবার আপনার কাছে ফিরছি। যেমন শেখ ফরিদ, আমাদের আজকে হেডলাইনটা হচ্ছে শেখ হাসিনার পতন দেশের বর্তমান সর্বনাশ কি কেউ চেয়েছিল। আর যোগ আছে একটা লাইন, যেটা অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার তিনি বলেছেন যে তারেক রহমানও এবার তার নির্বাচনে হেরে গিয়েছিল গুলশানে, জামাতের আমির হেরেছিল, তারেক রহমান হেরেছিল, তাদেরকে জেতানো হয়েছে। শেখ ফরিদ, একজন দর্শক একটা কমেন্ট করেছে আমাদের এখানে, আমাদের এই হেডলাইন দেখেই শুরুতেই তার কমেন্টটা আমার খুব লেগেছে আমার ভিতরে। আমার মনে হয় যে আসলে কি আমরা তাই কিনা। কমেন্ট হচ্ছে এরকম যে 1900 লোভ করলে এমনই হয়। 1757 সালেও ঠিক 24-এর মতোই নবাব সিরাজউদ্দৌলাকে সরাতে ব্রিটিশদের সাথে সম্পর্ক করেছিল, রাস্তায় দাঁড়িয়ে হাততালি দিয়েছিল এই বাঙালি। আসলে কি আমরা শেখ হাসিনার বিদায়ের পরে আমরা এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম, গোলামীর বাংলাদেশ? এটা একটু শেখ ফরিদ বলবেন। আর হাতি হত্যাকাণ্ড নিয়ে কি হচ্ছে আপনি জানেন, আমি এটা স্যারের কাছ থেকেও শুনবো। হাতি হত্যাকাণ্ড নিয়ে এই যে এক একজন তাদেরই লোকজন, হাতির ভাই এক কথা বলে, হাতির বোন এক কথা বলে, ইনকেলাব মঞ্চ এক কথা বলে, তারপরে গণ অধিকার পরিষদ এক কথা বলে, ওই দিক থেকে মমতা বলেন আরেক কথা। কোন দিক যাচ্ছে এই আলোচনাটা দিয়ে আমরা আজকে আপনাকে বিদায় করে দিব। আমি তখন আবার মহসিন রশিদ স্যারের কাছে যাবো। ধন্যবাদ। এবং আমাদের বর্ষিয়ান রাজনৈতিক নেতা যিনি আমাদের আলোচনায় উপস্থিত রয়েছেন, সবাইকে, আমার দর্শক সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা আসলে বললেন যে তারেক রহমান ফেল করেছিলেন, যেটা উদাহরণ দিলেন, তিনি নিজে বলছেন যেহেতু তিনি বর্ষিয়ান, তার কথা তো আমরা ফেলে দিতে পারি না। তার রাজনৈতিক জীবন অনেক দীর্ঘ, পাশাপাশি তিনি এখনো সক্রিয় রাজনীতিতে। আর আপনার যাদেরকে আমরা সাদা শকুন বলি, সেই জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি তো 3বার হ্যাট্রিক করেছেন জামানত হারানোতে, এটা তো আমরা সবাই জানি। সেই ব্যক্তিটি ঢাকায় পাশ করবে, এটা আমরা কেন বিশ্বাস করব? কি কারণে বিশ্বাস করব? আমি শেখ ফরিদ যদি জামালপুরে আমি 3বারে ফেল করি, বা আমাদের অধ্যাপক মহসিন সাহেব যদি 3বার ফেল করেন, বা আপনি যদি আপনার আসনে 3বার ফেল করেন নিজের এলাকায়, সেই ব্যক্তিটি অন্য জায়গায় গিয়ে পাশ করবে, এটা কেউ বিশ্বাস করবে? পাশ করলেও তো বিশ্বাস করবে না, পাশ করলেও তো বিশ্বাস করবে না। সে জায়গায় আমরা দেখেছি যে জামাতের সাদা শকুন শফিকুর রহমান সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে, তারেক রহমান সম্পর্কেও যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গেছে ইদানিং, আমরা শুনতে পাচ্ছি। সুতরাং যাহা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। এই সূত্রও যদি আমরা ধরি, সেখানে তো সত্যতা রয়েছে। সাদা শকুন জামাতের আমিরের ব্যাপারে কারোরই সন্দেহ নাই যে তিনি ফেল করেছেন। তারেক রহমানের ব্যাপারেও এখনো দিনে দিনে সংশয়টা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতেছি জনগণ এগুলো প্রশ্ন তুলতেছে, এগুলো তাদের দলের ভিতর থেকে, তাদের জোটের ভিতর থেকে প্রশ্ন আসতেছে, আমরা দেখেছি। এবং আমরা সামনে আরো অনেক কিছু দেখবো যা আমরা শোনার জন্য, দেখার জন্য প্রস্তুত না। এরকম অনেক কিছুই আমরা দেখবো, আমরা জানাজাত এগুলো দেখতেছি। আর আপনি যে শিরোনাম দিয়েছেন যে শেখ হাসিনার পতন চাইলো, দেশের অবস্থা সর্বনাশ কি কেউ চেয়েছিল? না, প্রশ্নই আসে না। সরকারের পতন একটা দেশের মানুষ চাইতেই পারে। পদ্মা ব্রিজ, মেট্রো রেল, জনগণ ভেবেছিল এর চেয়ে আরো ভালো কিছু পাবে, মনে করতেই পারে তারা।
জনগণের মানুষ সবসময় যদি পোলাও মাংস খায়, একটু খাদ্যের পরিবর্তন দরকার মনে করে, তারা হয়তো এই আশাতে মনে করেছিল শেখ হাসিনা যেহেতু আমাদের মেট্রো রেল দিয়েছে, পদ্মা ব্রিজ দিয়েছে, বিরাট হাইওয়ে দিয়েছে, টানেল দিয়েছে, অর্থনীতি এগিয়ে নিয়ে গিয়েছে, তার অবস্থান থেকে বিদ্যুতে অনেক জ্বালানিতে এগিয়ে গেছে, তারা ভেবেছিল শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারে তাহলে তারা চৌথ আসমানে চলে যাবে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে চৌথ আসমান তো দূরের কথা, উল্টো তারা পাতালপুরীতে চলে যাচ্ছে, এটা এখন দেখতে পাচ্ছে। আমাদের সাথে যে অতিথি এখন রয়েছেন তিনি নিজেও বলেছেন যে তার কয়েকটা বক্তব্য আমি দেখেছি, এমনকি আমিও তার সাথে আরেকবার লাইভে ছিলাম, তখনও তিনি বলেছেন যে শেখ হাসিনাকে আমি আর ফ্যাসিস্ট বলবো না। তার মানে কি, মানুষ তখন বুঝতে পারতেছে, মানুষ বুঝতে পারতেছে যে আসলে যারা এখন ক্ষমতায় তারা কি করতেছে। এই বিতর্ক ছিল, আছে এবং থাকবে। এই পুরো সংসদ নির্বাচন নিয়ে তো বিতর্ক আছে। কেউ কেউ তো এটাকে অনুরোধের আসরের এমপি বলে, কেউ কেউ এটাকে মুসলেকা সরকার। আমি প্রথমে ঠাট্টা করে প্রথম বললাম এটা মুসলেকা সরকার, দেখি এখন সব মানুষই বলে হ্যাঁ এটা মুসলেকা সরকার। কাদের সাথে মুসলেকা দিয়ে আসছে এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার। কোথাকার কোন ব্লেজার খলিল, আপনি চিন্তা করেন বাংলাদেশে কি নেতার অভাব, বাংলাদেশের কি মানুষের অভাব? এই ব্লেজার খলিলকে কেন দিতে হবে যে বিতর্কিত ব্যক্তি জীবনে, যে বিতর্কিত তার চাকরি জীবনে, যে বিতর্কিত শুরু থেকে এখন পর্যন্ত, তাকেই কেন এত বড় বড় পদ দেওয়া হচ্ছে? এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। আমরা তো জানি যে যারা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টে থাকে তারা সাধারণত সরকারে আসে না, আমরা এটা নজির খুব কম দেখেছি পৃথিবীতে। কিন্তু এখানে তিনি সরাসরি সেখান থেকে আইসা একেবারে পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন। ডালমে কুস্তো কালা হায়। আপনি যে কথাটা বলেছেন হাদি হত্যাকাণ্ড, তার বোন একটা বলে, তার ভাই একটা বলে, জামাত একটা বলে, ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ তারা একটা কথা বলে, এক একজন এক এক কথা বলতেছে। আবার ঘি ঢেলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এতই দেউলিয়া হয়ে গিয়েছিলেন যে তিনি পরাজিত হওয়ার পর বললেন যে আমি পদত্যাগ করবো না। পৃথিবীতে কোন দেশের শাসক আছে বা কোন গণতান্ত্রিক নেতা আছে যে পরাজিত হওয়ার পর বলবে আমি পদত্যাগ করবো না? এটা তো মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ ছাড়া কেউ বলতে পারে না, অথবা সে ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট, তার কাছে ক্ষমতা ছাড়া আর কিছু না, এটা মনে করতে পারে। তিনি এই কথাটা বলেছেন, আমি পরশুদিন এটা নিয়ে আলোচনা করেছি। আমি বলেছিলাম এটা ভারতের রাষ্ট্রীয় আইনে এটা একটা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ অপরাধ। অলরেডি আজকে সম্ভবত মামলা হয়ে গেছে তার নামে। একদিকে হলো মিথ্যা, আর এই ঘটনা যদি সত্য হয় আপনি সেটা বলতে পারেন না। এই যে আমাদের সাথে রয়েছেন যিনি, এবং আপনি, আমরা কম বেশি, তিনি বয়স্ক মানুষ, বরেণ্য রাজনীতিবিদ, তিনি হয়তো আমাদের চেয়ে বেশি জানেন দেশের গোপন কিছু, দেশের অনেক কিছুই আমরা জানি। তার বলে কি সেগুলো কি আমরা বলবো? আমার সাথে বিএনপির বিরোধ হলে, আমার সাথে জাতীয় পার্টির বিরোধ হলে, আমার সাথে আপনার বিরোধ হলে, আওয়ামী লীগের বিরোধ হলে আমি কি দেশের গোপনীয়তা প্রকাশ করে দিব? এটা তো জাতীয়তাবাদী রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতির কথা বলছি। জাতীয়তাবাদী রাজনীতিতে আপনি তো রাষ্ট্রীয় গোপন কথা ফাঁস করতে পারেন না, এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। সেটা সর্বনিম্ন সাজা হচ্ছে লাইফ টাইম জেল। উনি আইনজীবী, উনি আমার চেয়ে ভালো জানেন, এবং সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হচ্ছে লাইফ টাইম জেল। যেখানে মমতা ব্যানার্জি তার ক্ষমতা হারানোর পর উন্মাদ হয়ে তিনি এগুলো বলা শুরু করলেন, এটা তো কোনো বক্তব্য হতে পারে না। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেছেন যে একজন পরাজিত মুখ্যমন্ত্রীর কথা আমাদের কিছু যায় আসে না, এটা বলেছে। আমরা দেখেছি এর আগে এক একজন এক এক কথা বলেছে এবং এখনো বলতেছে। এই যে ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ, তারা দাবি করতেছে যে হাদির ভাই এর সাথে জড়িত। আমরা কোনটা বিশ্বাস করব? এর আগে বলা হয়েছে আওয়ামী লীগ জড়িত, এই বাংলাদেশের লোকজন জুলাই সন্ত্রাসী যারা তারা বলছে আওয়ামী লীগ জড়িত। তারপরে এখন মমতা ব্যানার্জি বলতেছে তার সরকার, তার দেশের সরকার নাকি জড়িত, সরকারের লোকজন জড়িত। এবং তিনি বলেছেন যে মেঘালয় হয়ে তারপর সে কলকাতায় গেছে। যারা অবৈধভাবে ভারতে আসা যাওয়া করে তারা এটা শুনে হেসেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত 7-8 বার অবৈধভাবে ভারতে গিয়েছি এবং এসেছি। কোনো বেকুব কোনোদিন মেঘালয় হয়ে আসাম হয়ে কলকাতায় যাবে না, এটা হয় না, ভৌগোলিক ভাবে এটা মিলে না। কারণ সন্ধ্যার পরে আসামে কিছু পাওয়া যায় না। আপনি বাংলাদেশে বর্ডার ক্রস করলে কিচ্ছু পাবেন না, আপনি যাবেন কিভাবে? কিন্তু হাইটে হেঁটে আপনি যাইতে পারবেন না। পাহাড়ি এলাকায় কোনোদিন সন্ধ্যার পর আপনার বাড়ি থাকলে মানুষ যাইতে পারে না, কিছু পাওয়া যায় না। তাহলে সেখানে মেঘালয় হয়ে আসাম হয়ে সে কিভাবে গেল পশ্চিমবঙ্গে এই বীরখুনিরা? এবং বলা হয়েছে সেখানে কিন্তু শুধু বলা হয়েছে কয়েকজন, এটা তিনি বলেছেন, নাম বলেন নাই কাউকে, বলেছেন কয়েকজন। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দুই দেশের সম্পর্কে তিনি আরো অবনতি ঘটানোর পায়তারা চালাচ্ছেন। কি হবে? এবং তার নিজের দেশের সাথে কিন্তু তিনি গাদ্দারি করেছেন। আমরা যে মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের একটি অংশের সাথে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারের সাথে লিয়াজু রয়েছে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়ে গেছে। এই কথার মাধ্যমে বাংলাদেশি বিপদে পড়বে।
এই কথার মাধ্যমে তার তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে এবং বিপদে পড়ে গেছে, যেটি একটু আগে আমাদের অতিথি আলোচক বললেন। তিনি বললেন যে অলরেডি মমতা ব্যানার্জির দল ভেঙে গেছে, এই দল আর কোনোদিন দাঁড়াতে পারবে না। কারণ আপনি মিথ্যা দিয়ে আপনি টিকতে পারবেন না। আপনি পরাজিত হন, কিন্তু আপনি যদি সত্য থাকেন আবার আপনি ফিরে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি পরপর মিথ্যা বলবেন তখন আপনি দেউলিয়া হয়ে যাবেন। না আপনাকে রাষ্ট্র বিশ্বাস করবে, না জনগণ বিশ্বাস করবে, না আপনার দেশের মানুষ বিশ্বাস করবে, না আপনার ভক্তরা আপনাকে বিশ্বাস করবে। তাই যদি হতো তাহলে মমতা ব্যানার্জির যে ঋতব্রত তারা তাকে বাদ দিয়ে দিল কেন? তারা তার প্রস্তাবিত নামগুলো বাদ দিয়ে তারা নিজেরাই বিক্রি করলো কেন? কারণ হচ্ছে আপনি সৎ থাকতে হবে। এই যে ধরেন আমাদের মহসিন সাহেব এখানে রয়েছেন আইনজ্ঞ, তিনি অনেস্টলি বলেছেন, তার বক্তব্যে তিনি কিন্তু সৎ। তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি, আমি আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না। তিনি কিন্তু সততার পরিচয় দিয়েছেন এখানে। তিনি এই বক্তব্য আমার পক্ষে যাক বা না যাক বা তার পক্ষে যাক, কিন্তু সততা, এটা সত বক্তব্য এরকম পরিষ্কার থাকতে হবে। মিথ্যা দিয়ে আপনি ভুল, মানুষের ভুল হতে পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষের তো ভুল হবেই। দেবতাদের ভুল হয়, শুনেছি ফেরেশতাদেরও ভুল হয়, মানুষের ভুল হবে না? ভুল হতে পারে, কিন্তু প্রতারণা অপরাধ, ভুল অপরাধ নয়। ভুল হবেই মানুষের। ভুল স্বীকার করলে সেটা যদি আপনি যদি আইনত আপনি যদি হত্যা করো, মার্ডার করো, আপনি যদি স্বীকার করেন আপনার শাস্তি কম হয়। কেন হয়? সততার পুরস্কার দেওয়া হয়। সততার সব জায়গায় পুরস্কার আছে। কিন্তু অসৎ হয়ে আপনি যত যোগ্য ব্যক্তি হন, যত জনপ্রিয় ব্যক্তি হন, আপনি তাসের ঘরের মতো আপনার রাজত্ব ভেঙে যাবে, যেটা মমতা ব্যানার্জির ঘটে গেছে। বাংলাদেশেও তাই ঘটবে। জুলাইয়ে যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের এখন জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তার জন্য তো এখন ওয়াকারকে লাগে। এখন আপনি বলেন তো আমার ভাবির ছেলেদের মিছিল করতে 500 লোক আনতে পারে কিনা? আপনি বলেন। আর জামাত সারা দেশে ঘুরে ফিরে ওই 12 লাখ, ওই তারা দাবি করছে না সোহরাওয়ার্দী উদ্যানে তাদের অনেক লোক দেখিয়ে দিয়েছে। তারা ওই জানাজাতে ওই লোকগুলোই আসে, তাদের মিটিং এ ওই লোকগুলোই আসে। পীরের দরবারের মতো পীর সাহেব যখন বলে দেয় মুরিদারা সব হাজিরা। আপনি দেখবেন চরমনাইয়ের পীরের মিটিং এও কিন্তু কম লোক হয় না। আমাদের সরিষাবাড়িতে চরমনাইয়ের পীর একদিন গিয়েছিল, আমি অবাক হয়ে গেছি যে ওই মাঠটা ভরে গেছে, যেটা শেখ হাসিনা খালেদা জিয়া গেলে, তারপর এরশাদ গেলে এগুলো ভর্তি হইতো। ওই মাঠ, সেই মাঠ ভর্তি হয়ে গেছে চরমনাইয়ের পীরের আসার কারণে আরো বেশি হয়ে গেছে। তার মানে কি সে জনপ্রিয়? কারণ সারা দেশে তার ওই এক মাঠ ভর্তি লোক আর নাই। তো জামাতেরও কিন্তু তাই, জামাতেরও প্রতারণা ধরা পড়েছে। যারা জুলাই আন্দোলনে যোগ দিয়েছিল, সকল্ড আন্দোলনে, এখন এটা সকল্ড আন্দোলন প্রমাণিত। এটা যে এখন দেশকে ভিন্ন দেশের কাছে তুলে দেওয়া, এটা এখন প্রমাণিত। এখন সকল্ড বললে আর কেউ প্রতিবাদ করে না, করতে পারবে না, কারণ এটা প্রমাণিত এখন। তেমনি এই আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা তো এখন বুঝতে পারতেছে, এমনকি যারা সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা এখন দেখেছে যে তাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে এবং করেছে। তো আপনি যেটা বললেন, মমতা ব্যানার্জি যেটা করেছে, এটা করে বাংলাদেশের আর ভারতের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটাবে এবং এতে ফলাফল আমাদেরই খারাপের দিকে যাবে। পাশাপাশি মমতা ব্যানার্জির ক্ষতি যা হওয়ার, তিনি তো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবেন। তার দল আর দাঁড়াইতে পারবে না, বোঝা যাচ্ছে তার দল আর দাঁড়াইতে পারবে না। তো প্রতারণা মিথ্যা দিয়ে দেশ চলে না। জি। আর যে শেখ হাসিনার ব্যাপারে যেটা বললেন, শেখ হাসিনার পতন যারা চেয়েছিল তারা নিজেরাই, আমার সাথে অন্তত বিএনপির, আওয়ামী লীগের, জামাতেরও 2-4 জনের কথা হয়, জামাতের ব্যবসায়ী আর কি সাধারণ, তাদের জিজ্ঞেস করি, তারা বলে কেউ ভালো নেই। কেউ বলতে পারেন আপনার চ্যানেলে আনেন, আমরা এই 3 জন থাকবো, আপনি জামাতের আর বিএনপির 2 জন লোক নিয়ে আসেন ব্যবসায়ী, আমরা কোনো কথা বলবো না, তাদের শুধু বলতে বলবেন তারা ভালো আছে। দেখেন পাবলিক কি গালাগালি করে, কেউ ভালো নেই। জি, ধন্যবাদ। মহসিন স্যার বলেন, মাঝে মধ্যে বলেন যে পথে ঘাটে জানতো, গিয়ে শুনেন যে আগেই ভালো ছিলাম। মহসিন স্যার আরো অনেকগুলো বিষয়, এইটা তো রিকশাওয়ালারা বলে, এটা ফুটপাতে বলে, এইটা বলে। আজকে বাংলাদেশের সবাই বলছে বিকজ বিদ্যুৎ পাচ্ছে না, গ্রামে গঞ্জে রুরাল এরিয়াসে 6 ঘন্টা 7 ঘন্টার বেশি বিদ্যুৎ পায় না। তাও কি আধা ঘন্টার জন্য আসে, 1 ঘন্টার জন্য আসে, আবার চলে যায়। সো ইউ সি, ওরা বলছে আর এই আই হোপ দিস গভর্নমেন্ট সাকসিডস। আমি জানি না এরা কি করবে, বাট শেখ হাসিনাকে তো গালাগালি করে লাভ নাই, বিকজ শেখ হাসিনার সময় তো আমাদেরকে কেউ বলে নাই যে বিদ্যুৎ পাই না। এই কথা তো গ্রামে গঞ্জে কেউ বলে নাই যে বিদ্যুৎ পাই না, ওরা তো সবসময় বলেছে যে পেয়েছি। বরঞ্চ আমাদের ওভার ক্যাপাসিটি আছে। 2007-এ এই সরকার যাওয়ার পর যে বিএনপির যে সরকার ছিল, বিদ্যুতের যা অবস্থা করে রেখেছিল, ইউসি, এইটা ইয়েস কারাপশন হয়েছে। কারাপশন তো পুরো পৃথিবীতেই হয়, ওইগুলি নিয়ে আমার মাথা ব্যথা নাই।
বুঝি, কিন্তু অ্যাটলিস্ট বিদ্যুৎ তো জনগণকে দেওয়া হয়েছিল, ইউসি। আর্জেন্টলি ওই যে এনে কি বলে ওই যে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হলো, তারপরে দেখেন কত মেগাওয়াটস বিদ্যুৎ বেড়ে গেল। এই ধরেন রূপপুর, আমাকে আজকেও কেউ বলেছে যে না রূপপুর থেকে বিদ্যুৎ আসলে ঠিক হয়ে যাবে, তাই রূপপুরে কত আমি জানি না, 1500 মেগাওয়াট বা হোয়াট এভার যেটাই হয়। সো এখন প্রশ্ন হচ্ছে যে রূপপুর কি আপনারা করেছেন? রূপপুর তো আইয়ুব খানের সময় হয়েছিল, পাকিস্তান না ভাঙলে রূপপুর হয়ে যেত। দুইটা কেন্দ্র করার কথা ছিল, একটা করাচিতে, একটা এখানে রূপপুরে। জমি একুইজিশনও হয়ে গেছিল আইয়ুব খানের সময় এই রূপপুর করার জন্য। তারপরে এইটা কি হয়েছে জানি না, বাট পরে শেখ হাসিনা এসে এইটাকে ওই ওনার যে বিদ্যুৎটা করার যে প্রোগ্রামটা ছিল, যেন বিদ্যুৎ বা সবাই যেন পায়, বরঞ্চ বিদ্যুৎ একটা হিউম্যান রাইটস হিসাবে শেখ হাসিনা নিয়েছিল, যেটা মানুষের ধরেন আমি বা আমার মতন অনেকেই আছেন যারা মেশিন লাগিয়ে ঘুমান, এবং বিদ্যুৎ না পাইলে তো আমার মেশিন চলে না। ওই যে স্লিপ অ্যাপনিয়া যাদের আছে, আমার আছে, ঠিক আছে, এটার একটা মেশিন হয়, ওই মেশিনটা এরকম রাত্রে লাগায়া ঘুমাই, ঠিক আছে, আই এম ইউজ টু ইট, নো প্রবলেমস, কোনো অসুবিধা নাই। এটা হয় বিকজ এই যারা স্নোরিং করে ওইটাতে বোঝা যায় যে হট করে এরকম করে যে উঠেন না, এইটাতে বিকজ ব্রেন সিগন্যাল পাঠালো যে দিস ম্যান ইজ নট ব্রিদিং, তখন সিগন্যালটা ব্রেনের থেকে আসে। সো এইটা ঠিক রাখার জন্য একটা মেশিন হয়, ওইটা দিয়ে, ওইটাতে আপনার আর স্নোরিংটা হয় না ওইভাবে। সো এই যে স্লিপ আপনি এখন ধরেন ইলেকট্রিসিটি না থাকলে আমার তো অসুবিধা হয়, রাতে তো বন্ধ হয়ে যায়, আধা ঘন্টার জন্য গেল, আমার অসুবিধা হয় কি সুবিধা হয়, আমার জেনারেটর আছে, বড় জেনারেটর আছে, আমার হয়তো অসুবিধা হচ্ছে না, ওইটা দুম করে অটো চার্জ। বাট আপনি চিন্তা করেন, অন্যদের কথা চিন্তা করেন, বাংলাদেশের তো বহুত লোকের এরকম সমস্যা আছে, হসপিটাল চালাইতে পারবেন না আপনি ইমার্জেন্সিতে ধরেন কেউ করছে কি বলে অপারেশন থিয়েটারে চলছে, আপনি চলে গেল, তারপরে তাড়াতাড়ি করে আপনাকে অন করতে হয় জেনারেটর করতে হয়। এইসব প্রবলেমস তো আছে, এই প্রবলেমস গুলি জনগণ বলে এখন যে এটা আগে ছিল না। আমি অনুভব করেছি যে আমাদের বিদ্যুতের কোনো সমস্যা ছিল না ওনার সময়। আরেকটা, এগুলি যখন উনি ঠিক করেছেন, তারপরে যেটা হতো যে সকালের দিকে ঢাকায় বিদ্যুৎ থাকতো না, বিকজ ইরিগেশনের জন্য শুরুর দিকে, শেখ হাসিনার শুরুর দিকে বিদ্যুৎ 1-2 ঘন্টা থাকতো না, বিকজ কৃষকদের ইরিগেশনের জন্য, সেচের জন্য বিদ্যুৎ লাগে, তো এই জন্য সকালের দিকে হতো। বাট তারপরে তো ঠিক হয়ে গেল, গত 10 বছর তো আমি এরকম বিদ্যুতের কোনো ঘাটতি দেখি নাই। আমি একটু ইন্টারফেয়ার করি স্যার, আমি আরেকটা সাবজেক্ট নিয়ে, আমরা অনেক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটা সাবজেক্টে আপনাদের একটু অপিনিয়ন জানা দরকার। গতকালকে একটা ঘটনা ঘটেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি ঠাকুরগাঁয়ে বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলকে তারা কর্মসূচি করতে দিতে চান, তারা সমস্ত রাজনৈতিক দল সক্রিয় থাকুক এটা চান। এই কথাটা শুনে ওই যে তথাকথিত জুলাই আন্দোলনকারী যারা, তাদের মধ্যে একটা নাম খুব আলোচিত সার্জিস আলম, তারা বলছে এর মধ্যে কি আওয়ামী লীগ আছে কিনা, মানে আওয়ামী লীগ সহই কি সবাইকে রাজনীতি করতে দিতে চায় কিনা, এমন কি কোনো সম্ভাবনা দেখছেন, বা বিএনপি কি এমন দিকে চলে যাচ্ছে যে একটা পর্যায়ে বাধ্য হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে? জি দেখেন, আপনার যে নোটিফিকেশন দ্বারা আছে, এই নোটিফিকেশন তো ইউনুসের নোটিফিকেশন, ঠিক আছে, এইটা তো কোনো আইন দ্বারা করে নাই, ওই নোটিফিকেশন ইস্যু হয়েছে আইনের অধীনে, ঠিক আছে। তো নোটিফিকেশন তারা যখন ইচ্ছা সরিয়ে নিতে পারে, বিকজ ওরাও তো দেখেন, ওদেরকেও তো সরকার চালাতে হবে, রাজনীতি করতে হবে, ভালো কিছু কাজ যদি না করে প্রবলেম হবে। সো ওরা তো চাইবে যেন আন্ডারগ্রাউন্ড কিছু না হয়, যা হয় ওভারগ্রাউন্ড হয়, আমরা যেন সামনাসামনি। তো এই জন্য আওয়ামী লীগ ইনক্লুডেড হতেই হবে। আপনি কেন আওয়ামী লীগকে বাদ দেবেন? 4-5 কোটি আওয়ামী লীগের আছে এই দেশে, আপনি দেখেন না তোফায়েল আহমেদের এখানে কি করলো? লজ্জাজনক ব্যাপার একদম। এর চেয়ে লজ্জা
কি হবে, কোথায় রাখবেন? যারা এই বিএনপির ছাত্রদল মাত্রদল যা ছিল, ওরা যে কাণ্ড করেছে, আমার মনে হয় পাবলিকলি the prime minister should condemn as the chairman of the party, এবং ওদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত, একদম টোটাল ফর লাইফ বহিষ্কার করে দেওয়া উচিত। মানুষ মারা গেছে, তাও তোফায়েল আহমেদের মতন লোক, যার সাথে সবার সম্পর্ক ভালো ছিল, কারোর সাথে তার বেয়াদবি নাই, কাউরে সে ছোট করে দেখে নাই, একটা এমন নেতা যে 60s থেকে সে আন্দোলন করেছে। ইভেন আপনি দেখেন 6 পয়েন্ট প্রোগ্রাম যখন চলছে, তখন তোফায়েলরা এরা কিন্তু 11 পয়েন্ট প্রোগ্রাম দিয়েছে, 11 পয়েন্ট প্রোগ্রাম দিয়েছে তারা তখন, ঠিক আছে, যেটা নিয়ে আন্দোলন হয়েছে। আপনি তোফায়েল